টোটালি সদস্য পদে লড়ব। আর আমার কোনো প্যানেল নেই, আমি স্বতন্ত্র পদে দাঁড়িয়েছি। আচ্ছা, তো আপনি যে নির্বাচনের একজন প্রার্থী, আপনি কি মনে করেন ঢাবি প্রশাসনের নির্বাচন সুস্থ করতে তাদের কি করণীয়? আচ্ছা, এখানে আমি প্রথমে বলবো যে নির্বাচনের যে কমিশন এখন পর্যন্ত সব কিছু কাজ ঠিকঠাকভাবে করতেছে। এখন সামনের যে দিনগুলো আসছে, বিশেষ করে 9 তারিখ পর্যন্ত প্রশাসন কতটুকু নিরপেক্ষ থাকতে পারে, কতটুকু সাধারণ শিক্ষার্থীদের জন্য থাকতে পারে, ক্যাম্পাসে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এই প্রশ্নটা কিন্তু উঠবে। তো আমি মনে করি যে প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সবচাইতে বড় কাজ হচ্ছে কি শিক্ষার্থীদেরকে ইনভলভ করা। সবাই যেন সচেতন থাকে, সবাই যদি মনে করে নির্বাচনটা আমাদের, সবাই যেন মনে করে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেটা ক্যাম্পাসে যারা রাজনীতি করে, যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদেরও দরকার, প্যানেলগুলো বিশেষ করে তারা যেন কখনো মনে হয় না যে তারা বঞ্চিত হচ্ছে, কখনো মনে হয় না যে নির্বাচন কমিশন এক পেশে হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে এমন একটা প্রচারণা করার জন্য সবাই যদি মনে করে এই নির্বাচনটা আমার, আমি যেন মনে করি নির্বাচনটা আমার, প্রার্থীও মনে করবে, ভোটারও মনে করবে। তো এই পরিবেশটা নিশ্চিত করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এইখানে যত ধরনের প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে কিভাবে ইনভলভ করা যায় প্রপার ওয়েতে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা রাজনীতি করবে তাদেরকে ইনভলভ করে আপনি যদি একটা সুষ্ঠু একটা নিয়ম করতে পারেন সুন্দর, তাহলে নির্বাচন এমনিতেই সুস্থ হবে। আচ্ছা, আমরা জানি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি যে নির্বাচন, এটা বলা হয় যে বাংলাদেশের তৃতীয় সংসদ। তো এই নির্বাচনকে ঘিরে কি এখন পর্যন্ত কালো টাকার যে ছড়াছড়ি ইতিপূর্বে ছিল, এটি কি এখন পর্যন্ত আপনি মনে করেন আছে? হ্যাঁ, আমি মনে করি কালো টাকা বলবো কিনা, কিন্তু অনেকে যেই টাকা একটা ছাত্র সংসদ করার জন্য খরচ করার কথা সেটা না করে অনেক টাকা খরচ করে। আমি আমার পরিচিত অনেক ক্যান্ডিডেট দেখছি, সবাইকে খাওয়াইতেছে, এই গিফট করতেছে, সেই গিফট করতেছে। এই টাকার রহস্যটা কি? হয়তো একটা ছাত্র সংসদে যেই টাকা খরচ করার কথা, আপনি দেখবেন নির্বাচনী কমিশনের যে বিধিমালা দিচ্ছে ওইখানে স্পষ্ট লেখা আছে কোন খাতে আপনি খরচ করতে পারবেন, কোন খাতে খরচ করতে পারবেন না। তো এইখানে হচ্ছে কি আপনি অনেকে কালো টাকা, আমি বলবো না যে আমি প্রমাণ না থাকলে আমি বলতে পারি না যে কালো টাকা, কিন্তু তারা যেই টাকা ছাত্র সংসদ নির্বাচনে খরচ করার কথা না তার থেকে বেশি টাকা খরচ করতেছে। তো টাকা আপনি যখন নির্বাচনের আগে এত টাকা খরচ করতেছেন, একটা অসৎ উদ্দেশ্য এখানে থাকতে পারে। আপনি যখন নির্বাচিত হবেন তখন হচ্ছে কি হবে, আপনি হয়তো অন্যায়ভাবে কিছু সুবিধা নিতে চাইবেন। কারণ আমরা দেখেছি স্থানীয় নির্বাচনে যে টাকাটা খরচ করে, তো পরবর্তীতে নির্বাচনে জেতার পর তারা আবার দুর্নীতি করা শুরু করে দেয়, কারণ টাকা খরচ করছে, উঠাইতে হবে। তো এটা ছাত্র সংসদ হইতে পারে, কিন্তু এইখানে টাকার যে খরচ করা এইটা আমার মনে হয় সীমিত করা উচিত সবার ব্যক্তির জায়গা থেকে। আর যারা ভোটার আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট কি, যে অনেক টাকা ছড়াইতেছে, আপনাকে অনেক খাওয়াইতেছে, আপনাকে অনেক গিফট করতেছে, এই কিন্তু যখন জিতবে আপনার হয়ে কাজ করবে না। আপনাকে যেই সুযোগ সুবিধা দেওয়ার কথা আগেই দিয়ে দিচ্ছে, আপনি খাইছেন, ভোট দিচ্ছেন, পরে আপনার ভুলে যাবেন। তো প্রথম কাজ হলে কি, যারা টাকা ছড়াইতেছে আপনারা খেয়াল রাখবেন কারা অবৈধভাবে টাকাগুলো ছড়াইতেছে। কালো টাকা হোক, ভালো টাকা হোক, টাকা ছড়ানো ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি আদর্শিক জায়গা থেকে ক্যাম্পাসে কি পরিবর্তন সে করতে পারবে, ক্যাম্পাসের ভালোর জন্য কি কাজ করতে পারবে, এটা না করে যদি আপনি কালো টাকা ছড়াক আর ভালো টাকা ছড়াক, টাকার ঝনঝনানি যেন ছাত্র রাজনীতি না আসে। এখানে আদর্শিক লড়াই হবে। এখানে হচ্ছে আপনি যে পলিসি লেভেলে লড়াই হবে, যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি কী কাজ করবেন সেটা হবে। আপনি যদি কালো টাকা ছড়ান আর ছড়ানোর পর যদি কেউ যদি ভোট দেয়, পরের দিন শেষে এই ভোটাররাই ঠকবে, বিশ্ববিদ্যালয় ঠকবে, দিন শেষে পুরো জাতি ঠকবে। আচ্ছা, আপনি কি যদি নির্বাচনে জয়ী হতে পারেন, তাহলে এখানে যারা শিক্ষার্থী আছে এবং এই ঢাবি নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কী থাকে? আচ্ছা, আমি যদি নির্বাচনে জিতি, আমার কিছু জায়গা আছে যে আমি প্রথমে বলেছি যে আমি স্বতন্ত্র কেন লড়ব না, আমি কোনো প্যানেলে কেন যাই না, অথবা কোনো রাজনৈতিক প্যানেলে যাই না। এটা বড় কারণ কি, আপনি যদি রাজনৈতিক প্যানেলে যান, আপনার যে স্বাতন্ত্র একটা ধারণা আছে, আপনার যে চিন্তাভাবনা আছে সেটার সাথে অ্যালাইন করেন অনেক সংগঠনের সাথে। তো আমি স্বতন্ত্রভাবে লড়তেছি, এটার বড় কারণ হচ্ছে কি আমি যে স্বাধীনভাবে কাজ করতে পারি। তো কী জায়গায় কাজগুলো করব যদি একটু বলি সংক্ষেপে। প্রথম কাজ হচ্ছে কি, আমি ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। তো এটা তো রাতারাতি বন্ধ হবে না, আমরা জানি। তো ক্যাম্পাসে আপনি একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সচেতন করবেন, লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি কেন দরকার নাই, এটার অপ্রয়োজনীয়তা, এটার খারাপ দিকগুলো কি, এগুলো আমি জানাবো। তো আমি যদি নির্বাচনে জিততে পারি, একটা বড় কারণ হবে, বড় একটা অবস্থান হবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 104-5 বছর হয়ে গেছে, এখনও ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থীকে আপনি একটা সিট দিতে পারতেছেন না।
এখানে বড় সমস্যা হচ্ছে আবাসিক সংকট। তো আবাসনের যে সংকটটা, এটাকে কাজে লাগিয়ে আমরা দেখেছেন যারা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, তারা এটা ইউজ করে তাদের দিকে টানে। দেখে যে আমি দেখো তোমার বড় ভাই, আমি দেখো এই বড় একটা পার্টি করতেছি, তুমি যদি আমার হয়ে কাজ করো তোমাকে আমি একটা সিট দিব, তোমাকে আমি একটা দিব, সুযোগ সুবিধা দিব। এই কারণে শিক্ষার্থীরা আস্তে আস্তে একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওই রাজনীতিতে ইনভলভ হয়। তো আবাসন সংকটটা যদি আপনি ঠিক করতে পারেন, আবাসন সংকটটা যদি একদম সমাধান করতে পারেন, তাহলে শিক্ষার্থীদেরকে আর ওই ছাত্র রাজনীতির যারা নেতা তাদের কাছে যাইতে হবে না। সে প্রশাসনের কাছে যাবে, প্রশাসন তাকে সিট দেবে, সে জানবে যে আমার সিট আছে, আমার সিটটা প্রশাসন দেবে। তো আবাসন সংকট করতে হবে, সমাধান করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে হওয়াতে এই আশেপাশের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এটা তো একটা পাবলিক প্লেস, এটা তো হচ্ছে পার্ক হিসেবে ইউজ করতেছে তারা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা হওয়া উচিত শিক্ষার্থীদের জন্য। সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করবে, আমাদের বিশেষ করে নারী যে বোনরা আছে তারা যেন ক্যাম্পাসে নিরাপদভাবে চলতে পারে, কোনো ভবঘুরে থাকবে না, তার কাছে মনে হয় না যেন ক্যাম্পাসে হাঁটার সময় পিছন থেকে একটা ভবঘুরে তাকে টাচ করতে পারে, এমন যেন মনে হয় না একটা বখাটে তার পিছনে হাঁটতেছে। তো ক্যাম্পাসটা থাকবে শিক্ষার্থীদের জন্য। আর ক্যাম্পাসে যেন বহিরাগত মুক্ত কিভাবে করা যায়, একটা সুস্থ সুন্দর পরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে। দীর্ঘমেয়াদে এটা সাস্টেন করে, হঠাৎ একদিন আমি বন্ধ করে দিলাম আবার খুলে দিলাম, এটা হবে না। ক্যাম্পাসের যে মুক্তভাবে চলাচল করার জন্য আমাদের যেই পরিবেশটা থাকা দরকার, এটা করার বড় একটা উদ্যোগ হবে যদি আপনি বড় একটা কারণ হবে যদি আপনি বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে পারেন। তো এটা একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে কি, ডাকসু যেন প্রত্যেক বছর হয়। এই যে ডাকসুটা অনেক বছর পর হয়, হওয়ার ফলে কি আপনি ট্রু যারা লিডারশিপ কোয়ালিটি আছে আপনি চিনবেন না, জানবেন না। অনেকে ফুলে ফেপে ওঠে, হঠাৎ হচ্ছে রাজনীতি আসছে, তার স্বার্থের জন্য আসছে, এসে সে রাজনীতি করে আবার চলে যাবে। কিন্তু ডাকসুটা যদি দীর্ঘমেয়াদী হয়, আপনি প্রথমবার এই পজিশনে দাঁড়ালেন, পরের পজিশনে গেলেন, আস্তে আস্তে মানুষ জানবে আপনার উদ্দেশ্য কী, আপনি কী নিয়ে কাজ করতে চান। প্রত্যেক বছর হলে আপনার দীর্ঘমেয়াদী যে বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন সেটা আসবে। আর যদি একবার ডাকসু হয় আবার 10 বছর না হয়, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে না, দীর্ঘমেয়াদী ওইটা বাস্তবায়ন হবে না। তো ডাকসুটা প্রত্যেক একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুটা রাখতে হবে। এইটা একটা বড় আমার অঙ্গীকার যে এইসব জায়গাগুলোতে আমি কাজ করবো আমি যদি নির্বাচিত হতে পারি। ধন্যবাদ।